শাড়ি টাড়িগুলো পরাচ্ছিল বাংলাদেশের এক নেতা, তার বউয়ের শাড়ি পরাচ্ছিল, তো সেটাও ভারতের দয়াতে। বাংলার ছোট ছোট শিশুরা যারা কার্টুন চ্যানেল দেখে, বাবা মা চালিয়ে দেয়, তারা বলছে আমরা কার্টুন দেখব, আমরা বাংলাদেশের নেতাদের কথা শুনি। পাকিস্তান চীনের থেকে ভিক্ষে করা ফাইটার প্লেন, এইসব নিয়ে কলকাতা কেন একটা পাড়াও বা একটা মাঠও দখল করতে পারবে না বাংলাদেশ? মানে আমরা দেখেছি কুম্ভকর্ণের অনেকদিন বাদে ঘুম টুম ভাঙে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার থেকেও দেরিতে ঘুম ভাঙলো, সেটা আমার দেখে ভালো লাগলো। যাই হোক, আমি সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যারা বড় বড় কথা বলে, ভারতের মধ্যে জাতের বিভাজন ঘটায়, বাঙালি অবাঙালি, গুজরাটি মারবাড়ি, এইসব বিভাজন ঘটায়, ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার জন্য বিদেশি শক্তিকে মদত করে, সেই বাংলা পক্ষ। ভারতের কলকাতা দখলের জন্য 4 দিন সময় নিয়েছিল বাংলাদেশের একেবারে যারা প্রাক্তন সেনা অধিকর্তারা। দেখা যাচ্ছে তারা যখন ব্যস্ত কলকাতা দখলের জন্য, অপর দিক থেকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে আরাকান আর্মিরা তারা অর্ধেক সীমান্ত দখল করে নিয়েছে। দেখুন, সব থেকে বড় কথা আমি একটাই কথা বলবো, ভারত দখল তো ছেড়ে দিন, অনেক বড় কথা। কলকাতা একটা ছোট শহর ভারতবর্ষের। কলকাতার মধ্যে বাংলাদেশিরা যেভাবে উপকৃত হয়, এত হসপিটাল, এত হসপিটালিটি ম্যানেজমেন্ট বলুন, শিক্ষার দিক থেকে বলুন, স্বাস্থ্যের দিক থেকে বলুন, সেখানে তাদের জন্য এত সুবিধা ভারত সরকার করে দিয়েছে। তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে শুধু ট্রিটমেন্ট করানোর জন্য কলকাতা, আপামর ভারতবর্ষে। এবং ভারত থেকে আলু, পেঁয়াজ, বিদ্যুৎ কোনো কিছুই বাদ নেই। এবং যে শাড়ি টাড়িগুলো পরাচ্ছিল বাংলাদেশের এক নেতা, তার বউয়ের শাড়ি পরাচ্ছিল, তো সেটাও ভারতের দয়াতে দেওয়া, কিনে নিয়ে যাওয়া ভারত থেকে। এবং আমি একটাই কথা বলতে চাই, এ সমস্ত এই যারা সম্পূর্ণভাবে কার্টুনে পরিণত করেছে নিজেকে ভারতবর্ষের বুকে, আজকে বাংলার ছোট ছোট শিশুরা যারা কার্টুন চ্যানেল দেখে, বাবা মা চালিয়ে দেয়, তারা বলছে আমরা কার্টুন দেখব না, আমরা বাংলাদেশের নেতাদের কথা শুনি। কারণ তারা বাংলাদেশের নেতাদেরকে কার্টুন হিসেবেই মনে করছে। তো বাংলাদেশের নেতারা, এই আর্মি, প্রাক্তন সেনাকর্তা, এরা সব নিজেদেরকে কার্টুনে পরিণত করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে 3 লক্ষ রিক্সা নিয়ে কলকাতা দখলের পথে বাংলাদেশ। তো আমি বলি, ওই কাঠের হেলিকপ্টার, ছবি আঁকা হেলিকপ্টার, আর ওই ফাইটার প্লেন, পাকিস্তান চীনের থেকে ভিক্ষে করা ফাইটার প্লেন, এইসব নিয়ে কলকাতা কেন একটা পাড়াও বা একটা মাঠও দখল করতে পারবে না বাংলাদেশ? আর 2 নম্বর হচ্ছে যে দখল ফকল ছেড়ে দিন। মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, যিনি ভোটে জিতে আসেননি, তিনি তার মোহাম্মদ ইউনুসের পেছনে যারা রয়েছে, এই আমেরিকার ডিপ স্টেট, তিনি একজন ডিপ স্টেটের এজেন্ট। তিনি হচ্ছেন পাকিস্তানের ISI এর দালাল। আমি ডিরেক্ট বলছি আপনার ক্যামেরায়, আপনি রেকর্ড করে রাখুন। মোহাম্মদ ইউনুস হচ্ছেন একজন ডিপ স্টেটের এজেন্ট, পাকিস্তানের ISI এর দালাল, আর জামাতি জেহাদিদের নেতা। এবং তার পেছনে বিএনপি নেত্রী খালেদা জিয়া সহ পাকিস্তানের, চায়নার একাধিক জঙ্গি মদতপুষ্ট নেতাদের হাত আছে। এরা মনে করছে এ সমস্ত করে ভারতবর্ষকে একটু ডিস্টার্ব করবে এবং গোটা বিশ্বের কাছে ভারতকে ছোট করে দেখানোর একটা পরিকল্পনা। কিন্তু আমি বলি, বেশি বাড়াবাড়ি করবেন না। আমি ডিরেক্ট বলছি আপনাদেরকে, বেশি বাড়াবাড়ি করবেন না। এর মধ্যে আরাকান আর্মি অলরেডি আপনাদের চট্টগ্রামের ধারে কাছে ঘুরতে শুরু করেছে। বোধহয় আমি যেটুকু বিভিন্ন খবরে দেখলাম যে কিডন্যাপ করে নিয়ে গেছে কয়েকজনকে। এরপরে বাংলাদেশিদেরকে বলে দিতে চাই, ভারতীয় আর্মির প্রয়োজন নেই, ওটা অনেক বড় ব্যাপার। ভারতীয় আর্মি ওইসব চায়না, আমেরিকা, রাশিয়া, এদের জন্য। আপনাদের মতো একটা রাষ্ট্রের জন্য আমাদের বাংলার সনাতনী এবং আপনাদের বাংলাদেশের সনাতনীরাই যথেষ্ট। 15 মিনিট যদি বর্ডার খুলে দেন, আমাদের এই পার বাংলার, গোটা ভারতবর্ষ লাগবে না, এপার বাংলার সনাতনীরা গিয়ে আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে আসবে। আর বাড়াবাড়ি যদি করেন, আমি বলবো যে যদি এই লেভেলের নোংরামি আপনারা নিজেদেরকে সেই জায়গায় অবতীর্ণ করতে থাকেন, তাহলে খুব শিগগিরই চট্টগ্রাম, সিলেট এবং রংপুর আপনাদের হাত থেকে বেরিয়ে আপনাদের দেশের সনাতনীরা দখল করে নেবে এবং সেখানে আপনাদের মৌলবাদীদেরকে ঢুকতে দেবে না। এবং আমি বলছি, এটা কোনো উস্কানি নয়, এটা আমরা বলছি না, ওপার বাংলার সনাতনীরা বিভিন্ন মিডিয়াতে বলছে যে যদি আপনারা আমাদেরকে প্রোটেকশন দিতে না পারেন, তাহলে কয়েকটা জেলা আমাদেরকে ছেড়ে দিন, যেখানে আমাদের সনাতনীরা বসবাস করতে পারবে, যেখানে তাদের উপর অ্যাটাক হবে না। আপনি বলুন, আজকে ইন্দিরা গান্ধী লাইব্রেরি থেকে শুরু করে রবীন্দ্রনাথের স্ট্যাচু, ভারতবর্ষের কি অবদান নেই সেখানে? আপনি বলুন, আজকে আপনার চ্যানেলে আমি বলছি, ভারতীয় সৈন্যরা জীবন দেয়নি বাংলাদেশকে স্বাধীন করার জন্য? 17,000 সৈন্য কমপক্ষে নিজের জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। আরে যে বাংলাদেশ নিজের যে জেহাদি জামাতিরা এই স্বাধীন বাংলাদেশ যারা স্বাধীন বলছে, তার আগে যখন বাংলাদেশ স্বাধীন হয়
সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতীয় আর্মি গিয়ে সাহায্য করে, নিজের আত্মবলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে, সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে, জাতির পিতার মূর্তি ভেঙে যারা নিজের পিতাকে অস্বীকার করে তারা অন্য দেশের প্রতি কী সম্মান দেখাবে? আমরা তো বলছি এই বাংলাদেশে বর্তমানে যে সরকার চলছে বা যে অরাজক পরিস্থিতি, তার পেছনে সম্পূর্ণভাবে এই ডিপ স্টেট আমেরিকার এবং পাকিস্তানের ISI এর মদত রয়েছে, এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া সহ একাধিক জামাতি জেহাদি নেতাদের এই সমস্ত নাটকবাজির জন্য আজকে গোটা বাংলাদেশে আপামর ইসকন থেকে শুরু করে সনাতনীদের এরকমভাবে চরম অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, এবং এর ফলে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের মাথা নত হয়েছে। শুধু তাই নয়, এশিয়ার মাথা নত হয়েছে বাংলাদেশ যে নোংরামিতে মানে নেমে পড়েছে বাংলাদেশের আপামর জনগণ, আমি বলবো না, কিন্তু বেশিরভাগ যে সমস্ত মৌলবাদী জেহাদি, আপনি বলুন না, শেখ হাসিনা যদি খারাপ হন, তার যদি দোষ থাকে, তাকে ইলেকশনে হারিয়ে পরাজিত করা হোক, তার অন্তর্বাস নিয়ে দেখিয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, আজকে তার অন্তর্বাস নিয়ে দেখাচ্ছে বাংলাদেশের যারা জেহাদি মৌলবাদী কোন পর্যায়ে চলে গেছে। বিভিন্ন মিডিয়া বলছে মহিলা যারা ভারতবর্ষে মাথা উঁচু করে সম্মান নিয়ে ঘুরে বেড়ায়, সেই মহিলাদেরকে বাংলাদেশে বাজারে যেতে দেওয়া হচ্ছে না, পর্দার ভেতরে রাখা হচ্ছে। আমার কথা হচ্ছে কোন যুগে চলে যাচ্ছে বাংলাদেশ? সেই জামাতি জেহাদিদের তালিবানি শাসন শুরু হলো। তার মানে বলছে যে বাংলাদেশের দিকে যদি কেউ কুনজরে দেখে তাহলে পাকিস্তানিরা নাকি হাত ভেঙে দেবে, সেই ক্ষমতা কি আছে পাকিস্তানের? দেখুন, যারা চায়নার থেকে ভিক্ষে করে খায়, দরকার হলে আবার ভারতের কাছে হাত পাতে, সেই পাকিস্তানিদের কথা আমি বলবো না। ভারত কি করতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। ওই বালাকোট এয়ার স্ট্রাইক থেকে শুরু করে একাধিকবার ভারতবর্ষ করে দেখিয়েছে যে কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক করতে হয়। বেশি বাড়াবাড়ি করবেন না, আমাদের কিন্তু ওই রাফাল টাফালগুলো না বাংলায় আমরা সাজিয়ে রাখিনি, আমি সিরিয়াস বলছি। আমাদের ওই যারা বলে না পরমাণুগুলো আমরা আছে, মোদিজি বলেছেন তো যে আমাদেরগুলো কিন্তু দিওয়ালির জন্য রাখা নয়। আমিও বলছি সেগুলো দিওয়ালির জন্য রাখা নয়, আর ফাইটার রাফাল টাফালগুলো কিন্তু সাজিয়ে রাখার জন্য, আপনাদের ডিসপ্লে দেখানোর জন্য ফোনের দোকানের মতো ব্যাপারটা নয়। আমাদের রেডি আছে ওই উত্তরবঙ্গের এয়ারবেসে। আর আবার বলছি, এই যে সমস্ত খানসেনাদের ভারতীয় সৈন্যরা ওই সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন লড়াই হয়েছিল, স্বাধীন হয়েছিল বাংলাদেশ, বা সেই সময় হাসিনার পিতার আমলে, সেই সময় ভারতীয় সৈন্যরাও কিন্তু খানসেনাদেরকে উচিত শিক্ষা দিয়েছিল। আবার যদি বেশি বাড়াবাড়ি করেন, আবার বলছি পররাষ্ট্রের ব্যাপার সব মানছি, সেই জন্য ভারতবর্ষও কিন্তু ডাইরেক্ট ইন্টারফেয়ার করছে না, কিন্তু যদি পাকিস্তান কোনো রকম উস্কানি দেয় তাহলে কিন্তু ভারতবর্ষের এয়ার স্ট্রাইক করতে 2 মিনিটও সময় লাগবে না। আর শুধু এয়ার স্ট্রাইক নয়, ভারতবর্ষ চাইলে সার্জিক্যাল স্ট্রাইক ছেড়ে দিন, ভারতবর্ষ চাইলে ভাতে মেরে দিতে পারে পাকিস্তান আর বাংলাদেশকে 2 মিনিটে। আমাদের তিস্তা চুক্তি থেকে শুরু করে একাধিক জায়গায় ভারতবর্ষ চাইলে 2 মিনিটে বাংলাদেশ পাকিস্তানকে ভাসিয়ে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ললিপপ নিদান ছিল, সেই নিদানের পাল্টা বিএনপি নেতা বলেছেন আমরাও আমলকি খাচ্ছি না। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো। মানে আপনি কি বলতে পারবেন, মানে আপনারা সাংবাদিক, আমি নাও জানতে পারি, আমি জাস্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনারা কি জানেন ওনার কোন ডাক্তার দেখান বা ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেছে কিনা? মানে আমরা দেখেছি কুম্ভকর্ণের অনেক দিন বাদে ঘুমটুম ভাঙে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার থেকেও দেরিতে ঘুম ভাঙলো সেটা আমার দেখে ভালো লাগলো। যাই হোক, আমি সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি ধন্যবাদ জানাই। উনি এতটা বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মজার কথাটা হচ্ছে উনি বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে কথা বলছেন বা এই ধরনের প্রতিবাদ করছেন, কিন্তু বাংলায় গুলশান কলোনির বিরুদ্ধে উনি কোনো কথা বলেন না। এটাই মজা। বাংলাটাকে ছোটোখাটো একটা বাংলাদেশে পরিণত করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস শাসক দল। তারা মৌলবাদের বিরুদ্ধে বেশি কথা বলেন না, তারা আরএসএসের বিরুদ্ধে কথা বলেন, তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেন, তারা চিন্ময় প্রভুর পাশে দাঁড়ান না, সনাতনীরা আক্রান্ত হলে পাশে দাঁড়ান না। তারা কাদের পাশে দাঁড়ান? তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাশে দাঁড়ান, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ইনডাইরেক্টলি বাংলাদেশের ইউনুসকে সমর্থন করে। তারা কার পাশে দাঁড়ান? ফিরহাদ হাকিমের পাশে দাঁড়ান, এই রাজ্যের শাসক দল। কোন ফিরহাদ হাকিম? যে বলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে আপনি হতভাগা। এরা হুমায়ুন কবিরের পাশে দাঁড়ায়। কোন হুমায়ুন কবির? যারা বলে 70% সনাতনীকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারা কোন এর পাশে দাঁড়ান? এই মুর্শিদাবাদের এক নেতা যারা সম্পূর্ণভাবে জিহাদি সন্ত্রাসীদেরকে মদত করে। আমি তো আবার বলছি, এই আব্দুর রহমান নাকি যে ওই জেসিবি তাজিমুলের পাশে দাঁড়িয়েছিল। আমি আবার বলছি, দেখুন, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে মৌলবাদী ও রোহিঙ্গাদের দলে পরিণত হয়েছে। আমি ডিরেক্ট বলছি। হুমায়ুন কবির বলেছেন দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদের একেবারে মাটিতে। আবার দেখা যাচ্ছে আজকেই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করেছে। না, এটা তো প্রমাণিত। আমি বলছি না, এটা প্রমাণিত। বাংলায় যে জঙ্গিদের মডিউল তৈরি হচ্ছে,
এটা তো ভারত সরকারের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যে লড়াই, ভারত সরকার যে লড়াই করছে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে, বাংলায় এসে তারা ধাক্কা খাচ্ছে কেন? কারণ বাংলায় কোথাও একটা সেই পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে তারা জঙ্গিদেরকে দমন করার চেষ্টা করতে পারে। কারণ কোথাও একটা কেউ জঙ্গিদেরকে মদত করছে বাংলায়। আমরা জানি না কোন অদৃশ্য হাত, যে অদৃশ্য হাত কাঁটাতাল লাগাতে দিচ্ছে না ভারত সরকারকে। আমি আবারও বলছি, আমি নাম বলছি না, সেই অদৃশ্য হাত যারা কাঁটাতাল লাগাতে দিচ্ছে না বিএসএফকে, জমি দিচ্ছে না, যে কাঁটাতাল লাগালে জঙ্গিদের ঢোকা বন্ধ হয়ে যায়। কিন্তু তারা জঙ্গিদের, টেররিস্টদেরকে কখনো এক্সপোজ করতে চায় না। এটা কারা? আমিও জানতে চাই বাংলায় কারা এসব করছে। বাংলা পক্ষের দাবি যে বিজেপি বিরোধী দলনেতা পেট্রোপোলে গেলেন, ওখানে গিয়ে সীমান্তে গিয়ে তিনি বিক্ষোভ করেছেন এবং বাংলাদেশিদের রীতিমতো হুঙ্কার দিয়েছেন। কিন্তু বাংলা পক্ষের দাবি যে কাঁটাতারের ওখানে গিয়ে না বলে যাতে কেন্দ্রতে গিয়ে বলে। কারণ কোন বাংলা পক্ষ? যে বাংলা পক্ষ রাজেশ তাপসকে যখন হত্যা করা হয়, বাংলা ভাষার লড়াইয়ের জন্য তাকে এইভাবে হত্যা করা হয়, তখন চুপ করে ঘোমটা দিয়ে বসে থাকা বাংলা পক্ষ? ওই বাংলা পক্ষ যারা বড় বড় কথা বলে, ভারতের মধ্যে জাতের বিভাজন ঘটায়, বাঙালি অবাঙালি, গুজরাটি মারবাড়ি, এইসব বিভাজন ঘটায়, ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার জন্য বিদেশি শক্তিকে মদত করে, সেই বাংলা পক্ষ বলছে যে বাংলাদেশের মধ্যে যে আদানি গোষ্ঠীর যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যতে কোথাও গিয়ে একটা ক্ষতি হয়ে যাবে। সেই কারণেই এখনো পর্যন্ত ভিসা কিংবা ওই এপার বাংলার সাথে ওপার বাংলার যে আমদানি রপ্তানি যে সম্পর্ক রয়েছে, সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। দেখুন, আমদানি রপ্তানির বন্ধ হয়ে যাক, এটা নরেন্দ্র মোদী বা ভারত সরকার চায় না। কিন্তু এই বাংলা পক্ষ বড় বড় কথা বলছে, তাদের কাছে সনাতনীরা মরে মরুক। আরে ওপার বাংলার যারা সনাতনী তারা বাঙালি নন, যে সমস্ত হিন্দু বাঙালি রয়েছে তারা বাঙালি নন। মানে বাংলা পক্ষর দরদ হচ্ছে শুধুমাত্র যারা সনাতনী বাঙালি তাদের বিরুদ্ধে, দরদ নেই তাদের প্রতি, যে তারা মরুক। বাংলা পক্ষের দরদ, ভালোবাসা সবটাই হচ্ছে রোহিঙ্গা বাঙালিদের প্রতি। আমি বলছি আমরা বাঙালির পক্ষে, কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। আর বাংলা পক্ষের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনেই করি না, আমরা সিরিয়াসলি নিই না বাংলা পক্ষকে। ওরা বিভাজনকারী রাজনীতি করে। মাঝখানে তো কোথাও একটা টেরিয়েছিল যে ওদের ফান্ডিং কোথা থেকে হচ্ছে না হচ্ছে, সরকার নজর রাখছে, কেন্দ্রীয় সরকার। সেসব আমি বলবো না, সেসব আমাদের কাছে তো বিভিন্ন খবর টবর আসে। বলছে যে এই যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই জিনিসটা কেন্দ্র দ্বিচারিতা করছে। যেহেতু ওরা বাংলাভাষী, সেজন্য ওদের জন্য দরদ দেখাচ্ছে না মোদী সরকার। দেখুন, হিন্দিভাষী হতো তাহলে অনেক আগেই কিছু স্টেপ নিয়ে নিত কেন্দ্রীয় সরকার। দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে তার জন্য বিদেশ মন্ত্রক থেকেও লোক পাঠানো হয়েছে। ভারত সরকার প্রতিনিয়ত এগোচ্ছে, প্রতিনিয়ত স্টেপ নেওয়া হচ্ছে। আজকে আপনি বলুন, যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথায় কিন্তু বাংলাদেশ, পাকিস্তান সমস্ত দেশের ছাত্রছাত্রীরা যুদ্ধবিরতির জন্য ভারতের পতাকার আশ্রয় নিয়ে তারা বেঁচে ফিরে এসছে। তখন এই বাংলা পক্ষ কোথায় ছিল? বড় বড় লেকচার মারছে। আমি আবার বলছি, এই বাংলায়, এই ভারতবর্ষের বুকে জেহাদি সংগঠনের বাড়াবাড়ি বন্ধ হওয়া দরকার। তার জন্য ভারত সরকারকে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করা দরকার, ভারত সরকারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো দরকার। আরেকটা জিনিস বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো হুজুর বা কোনো রোহিঙ্গা নেতা যদি আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা আমাদের দেশে মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের ভারতবর্ষের কারুর প্রতি কোনো কুমন্তব্য, খারাপ মন্তব্য করে, তাদেরকেও আমরা উচিত শিক্ষা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ থেকে যে কুরুচিকর আক্রমণ করেছে, তার ধিক্কার এবং তীব্র প্রতিক্রিয়া এবং বিরোধিতা আমরা জানাই, এবং এর উচিত শিক্ষা ওরা পাবে। আমি আবার বলছি, ভারতবর্ষ সম্পূর্ণভাবে সকল জাতি, উপজাতি এবং সব ধর্মকে নিয়ে সমন্বয়ে একটি দেশ। তারা উগ্র মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে সবাইকে নিয়ে। আজকে বলুন, গোটা ভারতবর্ষ বিশ্বের তৃতীয় বা চতুর্থ শক্তিশালী দেশ, কিন্তু বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে হৃদ্যতার জায়গায় রেখেছে, সহৃদয়ভাবে তাকে সাহায্য করে এসছে। কিন্তু সেই বাংলাদেশ যদি মৌলবাদের সমর্থন নেয়, তাহলে আবারও বলছি, এই সমস্ত আরাকান আর্মি ফার্মি প্রবেশ করছে, আপনারা দেখছেন, এটা তো ভারতের কোনো ব্যাপার নেই। আজকে তারা নিজের দেশে নিজের সম্পূর্ণভাবে সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ অলরেডি দখল করে নিচ্ছে, এক্স্যাক্টলি যা আছে সেটাই রক্ষা করতে পারছে না। বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশটা ভেঙে 4 টুকরো হয়ে যাবে। পাকিস্তানও ভেঙে যে কোনো দিন 4 টুকরো হওয়ার পথে, সিন্ধ প্রদেশ থেকে বালুচিস্তান আপনারা দেখেছেন। আমি আর বলছি না, ভারতবর্ষ কখনোই কোনো পররাষ্ট্র নীতিতে ডাইরেক্টলি ইনভলভ হতে পারে না যদি তার
অধিকার বহির্ভূত জায়গায়। আমি আবার বলছি, অবশ্যই ভারতবর্ষ নজর রেখেছে, নরেন্দ্র মোদীজি এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করজি রেখেছেন। আপনারা জানেন আমরা রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে পেট্রাপোল সীমান্তে গিয়ে অবরোধ কর্মসূচি এবং প্রতিবাদ দেখিয়েছেন সনাতনী ঐক্যমঞ্চকে নিয়ে, এবং আপনি জানেন যে যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর বেলুন ওড়ানো হয়েছে ছবি দিয়ে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশিরাও একটা মেসেজ পেয়েছে যে ভারতবর্ষের বাংলায়, ওপার বাংলায় এবং সমগ্র ভারতবর্ষে কিন্তু কেউ চুপ করে বসে নেই, তারা নজর রাখছে, তারা প্রতিবাদ করছে। এবং আমি বলছি আবারও, আপনি দেখতে থাকুন, দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি তিনি নজর রেখেছেন। খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন বাংলাদেশে অন্য কিছু হতে চলেছে। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি হয়তো এত বড় জায়গায় নেই, কিন্তু আমি শুধু এটুকু ক্লু আপনাদের দিতে চাই যে বাংলাদেশ হয়তো নতুন কিছুর পথে এগোচ্ছে, এবং এই ডিপ স্টেটের এজেন্ট, আবার কন্টিনিউ করছি, আবার আমি রিপ্লাই করছি জিনিসটাকে, এই ডিপ স্টেটের এজেন্ট ISI এর দালাল মোহাম্মদ ইউনূসের সময় ঘনিয়ে আসছে, মৌলবাদের সময় ঘনিয়ে আসছে, এবং শেখ হাসিনা কিন্তু ভোটে পরাজিত হননি এবং তিনি সব কিছু নজর রেখেছেন। আপনারা দেখতে পাবেন আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়। এবং আমি আবার বলছি, একটা কবিতা বলবো শুধু, চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যারা এই ধরনের কথা বলছেন, যারা উগ্র মৌলবাদের সমর্থন করছেন, এটা জেনে রাখুন বাংলাদেশের পরিস্থিতিও বদলাবে, আর এই বাংলায়ও গুলশান কলোনি হতে আমরা দেব না। এবং এই বাংলায় যারা উগ্র মৌলবাদকে সমর্থন করছেন, এই বাংলার বুকে দাঁড়িয়ে যারা বাবরি মসজিদের কথা বলছেন, এই মধ্য এশিয়ার বর্বর লুঠেরা, আমি আবার রিপিট করছি, এই মধ্য এশিয়ার বর্বর লুঠেরা বাবর, তার তৈরি বাবরি মসজিদ সনাতনীদের কোনো একটি জায়গা ভেঙে, মন্দির মঠ ভেঙে, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে, তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমাদেরও নেই। আমরা সব ধর্মকে সম্মান করি, মসজিদকে সম্মান করি, মন্দিরকে, গির্জাকে, সব কিছুকে, কিন্তু মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করছেন, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন। আমার মতে অবিলম্বে ছেড়ে না দিয়ে ভারত সরকারের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করা, কারণ যেভাবে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে উনি বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করছেন, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী ও রাজ্যের শাসক দলের মাথা, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ যখন 500 বছরের ইতিহাস পুনঃপ্রতিষ্ঠা হলো, সেই দিন উনি মিছিল করে সংহতি যাত্রার নামে সম্পূর্ণভাবে সনাতনীদের যে আস্থা, সুপ্রিম কোর্টের রায়, আমরা কিন্তু ঝগড়া লড়াই করে ভেঙে কোনো কিছু করিনি, সুপ্রিম কোর্টের বিচারে আমরা সেই জায়গাটা অর্জন করেছি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রাম মন্দিরের পক্ষে, এবং মসজিদ ওটাও তৈরি হবে অন্য জায়গায়, অযোধ্যাতেই বা উত্তরপ্রদেশে। আমরা আবার বলছি, সকলকে সম্মান জানিয়ে আমরা কোনো মন্দির, মসজিদ, গির্জার বিরুদ্ধে নই, কিন্তু যেটাতে সম্পূর্ণভাবে ভারতবর্ষের জাতি, উপজাতি, ধর্মের ঐক্য নষ্ট হয়, সেরকম কোনো কিছু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তৃণমূল কংগ্রেস বা বাম বা কংগ্রেস, যারা এই জেহাদিদের বিরুদ্ধে কথা বলে না, অন্তত সনাতনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বলে দিতে চাই, এরকম কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না যে সারাটা জীবন জেলে কাটাতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।